কিভাবে করতে হয় আমরা আজকে জাবেদা করা শিখব। ঠিক আছে, জাবেদার আজকে প্রথম পর্ব। কিভাবে জাবেদার ছক করে আমরা একটু জাবেদার ছক আঁকি। এভাবে একটা দাগ দিয়ে প্রথমে ডান দিক থেকে টাকার ঘর দিতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে ডান দিক থেকে একটা টাকার ঘর, তারপর আর একটা টাকার ঘর, দুইটা টাকার ঘর দেওয়ার পরে আমরা ছোট্ট একটা খতিয়ানের ঘর দেব। খতিয়ানের ঘর দেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি বাম পাশে গিয়ে আমরা তারিখের ঘর দিব। অর্থাৎ তারিখের ঘরটা আমরা আজকে সাধারণ জাবেদা করব। সাধারণ জাবেদা, ওকে। আমরা এখানে লিখব তারিখ, এখানে লিখব বিবরণ, এখানে লিখব খতিয়ান পৃষ্ঠা, এখানে লিখব ডেবিট টাকা এবং এখানে লিখব ক্রেডিট টাকা। এই হলো আমাদের মোটামুটি জাবেদার ঘর। এবার আমরা যে অঙ্কটা বা যে কাজটা আজকে তোমাদের টেক্সট বইয়ে সলভ করব, সেই কাজটা হলো, একটু খেয়াল করো, এখানে একটি কাজ দেওয়া আছে তোমাদের টেক্সট বইয়ের 71 পেজে একটা কাজ দেওয়া আছে। তাহলে কিন্তু আমরা জাবেদার অনেকখানি আমরা করতে পারবো, বুঝতে পারবো। এখন এখানে আমাদের প্রত্যেকটা জিনিসে যে বিষয়টা খুঁজতে হবে সেটা হলো পয়েন্টগুলো দেখে যে আমরা টাকা নিজেরা পাবো না টাকা দিব, অর্থাৎ টাকা দিয়েছি না টাকা পেয়েছি, এই জিনিসটা আমাদের আগে এনশিওর করতে হবে প্রত্যেকটা পয়েন্ট দেখে। যদি আমরা মনে করি যে টাকা আমরা পেয়েছি, তাহলে আমরা ওই টাকাটাকে কি করব, ডেবিট করব। আর যদি আমরা টাকা প্রদান করে থাকি তাহলে টাকাটাকে আমরা ক্রেডিট করব। এখন বিপরীতে আমরা কি জন্য টাকা পেয়েছি অথবা আমরা কি জন্য টাকা দিয়েছি সেই কারণটা খুঁজে আমরা বিপরীত পাশটা বসাবো। যেমন আমরা যদি এখানে ধরি 1 তারিখে দেনাদার হতে চেক প্রাপ্তি, এই যে চেক প্রাপ্তি, এই কথা দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি যে টাকা কিন্তু আমরা পেয়েছি। এখন টাকাটা কিন্তু নগদ পাইনি, পাইছি চেকের মাধ্যমে। অর্থাৎ চেক দেওয়া মানে আমাকে টাকা দিয়েছে, একজন মানুষের কাছে আমি টাকা পাবো, সে আমাকে ওই টাকার বিনিময়ে একটা তার ব্যাংক অ্যাকাউন্টের চেক দিছে। তাহলে চেক দেওয়া মানে কিন্তু সে আমাকে টাকা দিয়ে দিছে, তার কাছে কিন্তু আমি এর টাকা চাইবো না। আমি এখন কি করব, ওই চেকটাকে ব্যাংকে জমা দিব এবং আমার অ্যাকাউন্টে ব্যাংক টাকা জমা দিয়ে দেবো, অথবা আমাকে ক্যাশ টাকা দিয়ে দিবে। তার মানে আমরা চেক মানে নগদ টাকা না, এটা ব্যাংক টাকা। তাহলে ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে যেহেতু পেয়েছি, ব্যাংক হবে ডেবিট। কেন পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, দেনাদারের কাছ থেকে পেয়েছি। সো দেনাদার কমে যাবে, এই জন্য দেনাদার হয়ে যাবে ক্রেডিট। তাহলে 1 তারিখের জাবেদাটা আমরা একটু লিখি। 2017 সালের এপ্রিল 1 তারিখ। এপ্রিল 1 তারিখে আমাদের প্রথম, আমরা যেহেতু টাকা পেয়েছি এই জন্য লিখব ব্যাংক হিসাব ডেবিট। আমরা এভাবে করে লিখব ডেবিট। আর টাকাটা যেহেতু দেনাদারের কাছ থেকে পেয়েছি এই জন্য দেনাদারটা হবে ক্রেডিট। একটু সামনে আগে লিখব দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবার ওখানে যে টাকাটা ছিল সেই টাকাটা আমরা বসাবো ডেবিটে 8,000 টাকা এবং ক্রেডিটে বসাবো 8,000 টাকা। আমরা কিন্তু জাবেদায় প্রত্যেকটা কারণ দিতে হয়। আমরা কিন্তু এখানে কারণটা লিখতে পারি যে দেনাদারের কাছ থেকে, এভাবে ব্র্যাকেট দিয়ে, যে দেনাদারের কাছ থেকে চেক প্রাপ্তি, দেনাদারের নিকট হতে চেক প্রাপ্তি। এটা হলো আমরা কারণ ব্যাখ্যা লিখতে পারি। এরপরে আমরা একটা ঘর করব, এখানে আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে আমরা ওই জাবেদাটাকে আলাদা করলাম। এরপরে আমরা চলে যাব পরের তারিখে আমরা একটু খেয়াল করি পরের তারিখে কি বলছে, মারুফের নিকট হতে ঋণ গ্রহণ। আমি আবার বলছি মারুফের নিকট হতে ঋণ গ্রহণ। তার মানে এখানে ঋণ গ্রহণ করার মাধ্যমে আমি কিন্তু টাকা নিয়েছি, মানে টাকা কিন্তু আমার কাছে এসেছে, এই জন্য নগদান হবে ডেবিট। আর যেহেতু আমি কি জন্য টাকা নিয়েছি, ঋণের জন্য, হ্যাঁ, ঋণ নামে টাকা নিয়েছি। তো কার ঋণ, মারুফের ঋণ। তো আমরা লিখতে পারি মারুফের ঋণ হিসাব অথবা ঋণ হিসাব, আর ডেবিট করব কিন্তু নগদান হিসাব। চলো আমরা লিখি এপ্রিলের 3 তারিখ আমি নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট। আর আমরা লিখব ঋণ হিসাব অথবা মারুফের ঋণ হিসাব ক্রেডিট। এটা টাকা হলো 20,000, আমরা 20,000 লিখবো ডেবিটে এবং 20,000 লিখবো ক্রেডিটে। ওকে,
তারপরে এটাকে আমরা কারণ লিখলাম না, প্রত্যেকটা এভাবে কারণ দিতে হবে। এরপরে আমরা পরের তারিখে যাব, 5 তারিখে। বলছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। তাহলে আমরা আগে বিক্রি করেছি, এখন সেই বিক্রিটা ফেরত আসছে। তাহলে যদি ফেরত এসে থাকে তাহলে আমরা বিক্রয় ফেরত বা আন্তঃফেরতকে ডেবিট করব। আন্তঃফেরত হিসাব ডেবিট। আর ফেরত তখনই দেওয়া যায় যখন বাকিতে ক্রয় বিক্রয় হয়, নগদে ক্রয় বিক্রয় কিন্তু ফেরত হয় না। তাহলে বিক্রয়ের সময় দেনাদারের সম্পর্ক দেনাদার অথবা প্রাপ্য হিসাব লেখা যায়। দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট। এখানে টাকা ছিল 500, এখানেও টাকা 500। তারপরে আমরা পরবর্তী তারিখে যাব, পরবর্তী তারিখে 8। এখানে বলেছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রি করি আর নতুন আসবাবপত্র বিক্রি করি। এখানে কিন্তু আমরা বিক্রির মাধ্যমে টাকাটা পেয়েছি। হ্যাঁ, টাকা পাওয়ার কারণে আমরা নগদানটাকে ডেবিট করব। যেহেতু বিক্রি করছি, নগদান হিসাব ডেবিট। আর আজ কি বিক্রি করছি? আসবাবপত্র বিক্রি করছি, এই জন্য আসবাবপত্র লিখব। যদি এখানে পণ্য বিক্রি হতো তাহলে কিন্তু আমরা শুধু বিক্রয় লিখতাম। বিক্রয় হিসাব, এটাকে আমরা ক্রেডিট করব। টাকা কত পেয়েছি? 2000 টাকা। ওকে, আমরা 2000 টাকা। এর পরের তারিখে আমরা চলে যাব 10 তারিখে। বলেছে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নাই মানে হলো এটা হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, আদায়যোগ্য না হলে অনাদায়ী পাওনা। তো আমরা এখানে লিখব কুঋণ লিখতে পারি অথবা অনাদায়ী পাওনা লিখতে পারি। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এবং টাকাটা দেনাদারের কাছ থেকে পাবো না, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট। এখানে 1000 টাকা ছিল, এই 1000 টাকা আমরা ডেবিটে এবং ক্রেডিটে বসিয়ে দিব। তারপরের তারিখে যাই, পরবর্তী তারিখ হলো 12 তারিখ। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। এই জায়গায় কিন্তু টাকা আমার কমে গেছে, মানে পরিশোধ করছে। হ্যাঁ, তো ব্যাংক কর্তৃক পরিশোধ করছে, তাহলে আমরা এখানে কিসের টাকা পরিশোধ করছে? প্রদেয় বিলের টাকা। তাহলে প্রদেয় বিল লিখবো ডেবিট, আর ব্যাংক প্রদেয় বিল হিসাব ডেবিট। আর টাকাটা কিন্তু ব্যাংকের কমবে, নগদ টাকা না, আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কমবে, এই জন্য আমরা ব্যাংক হিসাব লিখবো ক্রেডিট, নগদ না। হ্যাঁ, এখানে কত টাকা পরিশোধ করছে? 3000 টাকা পরিশোধ করছে। পরবর্তী তারিখ হলো 15 তারিখ। অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয়। আমরা ক্রয় করলে ক্রয় ডেবিট হয় আমরা জানি, কিন্তু যেহেতু অফিসের জন্য চেয়ার টেবিল কিনছে এই জন্য আমরা এটার নাম লিখবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর ক্রয় করছে অবশ্যই নগদ টাকা দিয়েছে, টাকা গেছে নগদান হিসাব ক্রেডিট। 7000 টাকার অফিস সরঞ্জাম কিনেছে। এর পরেরটা আমরা দেখি, এর পরেরটা কিনেছে কি? 18 তারিখ। বিনিয়োগের সুদ আদায় হলো। বিনিয়োগের সুদ আদায় হয়েছে। বিনিয়োগের সুদ আদায় হলে আমি নগদ টাকা পেয়েছি। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট। আর বিনিয়োগের সুদ মানে আমি কি জন্য টাকাটা পেয়েছি? বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। এরপরে রয়েছে যেমন 22 তারিখ ধরো, ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। ব্যাংক হতে উত্তোলন, তাহলে উত্তোলন করলে কিন্তু আমি নগদ টাকা এসেছে, তো এখানে নগদান হবে ডেবিট। ব্যাংক হতে উত্তোলন, নগদান হিসাব ডেবিট। আর ব্যাংকের টাকা কমার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা কিন্তু অনেকে এখানে উত্তোলনকে ডেবিট করে ফেলবে, কিন্তু উত্তোলনকে ডেবিট করা যাবে না, কারণ যদি কারবার থেকে উত্তোলন করতো তাহলে আমরা বলতে পারতাম যে উত্তোলন কে ডেবিট, কিন্তু এখন ব্যাংক থেকে উত্তোলন করার কারণে আমরা নগদানকে ডেবিট করব আর ব্যাংককে ক্রেডিট করব। আশা করি বুঝতে পেরেছো গুরুত্বপূর্ণ কিছু জাবেদা।
এরকমের আরো জাবেদা পাবে, এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।